হ্যালো স্টুডেন্টস, বায়োজন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের তোমাদের একদম প্রথমে যে অধ্যায়টি রয়েছে জীবন এবং তার বৈচিত্র্য, সেই অধ্যায়টি আমরা শুরু করেছিলাম এবং এর প্রথম অংশটি যেখানে রয়েছে জীবনের সংজ্ঞা, তাদের যে বৈশিষ্ট্যগুলো, জড় ও জীবের পার্থক্য, এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাজে লাগবে। তো সেই প্রথম চ্যাপ্টারটারই আমরা পরবর্তী অংশটি আজকে কন্টিনিউ করব। তো চলো শুরু করি। দেখো তোমাদের যেটা রয়েছে জীবনের উৎপত্তি বা আমরা এটাকে বলছি অরিজিন অফ লাইফ। আচ্ছা, এবার এই কথাটার মানে কি? জীবনের উৎপত্তি মানে হচ্ছে আমাদের জীবনের উৎপত্তি হলো কিভাবে, আমাদের এই গোটা মহাবিশ্ব বা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আমাদের এটাও বুঝতে হবে। এবং তার সাথে তোমাদের যেটি সিলেবাসে রয়েছে, আমাদের জানতে হবে যে এই পৃথিবীতে আমরা যত বিভিন্ন রকমের উদ্ভিদ, প্রাণী, যত ধরনের আমরা জীব দেখতে পাই বা জীবন দেখতে পাই, তার উৎপত্তি হলো কিভাবে। তো আমরা এই ভিডিওতে সেটি জানব। মহাবিশ্বে বহু কোটি বছর আগে মানে ধরো প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা মহাজাগতিক বিস্ফোরণ ঘটেছিল। মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে কি হলো না, মহাজাগতিক যদি একটা বিশাল বিস্ফোরণ হয় তো সেখান থেকে কি হবে, অনেক অগ্নিপিণ্ড চারদিকে ছড়িয়ে পড়বে। এই যে মহাজাগতিক বিস্ফোরণ, এইটাকেই আমরা বলি বিগ ব্যাং থিওরি। দেখো এখানে লেখা রয়েছে মহাজাগতিক যে বিস্ফোরণটা, সেটাকেই আমরা কি বলছি না বিগ ব্যাং থিওরি। এই মহাজাগতিক বিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি এটা হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে। এবং এই মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু আমাদের গ্যালাক্সি সৃষ্টি হয়েছে, আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছে, সূর্যের সৃষ্টি হয়েছে এবং সূর্য থেকেই কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবীটা কি আসলে আমাদের যেটা প্ল্যানেট আমরা যেখানে বাস করছি, পৃথিবী কিন্তু আসলে সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসা একটা অগ্নিপিণ্ড। পৃথিবী কিন্তু সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসা একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। সেটি ধীরে ধীরে পরবর্তীকালে ঠান্ডা হয় এবং সেখানে জীবনের সৃষ্টি হয়। সেটা আসছি আমরা পরবর্তীতে কিভাবে তৈরি হয়েছিল। তো এইটাকে তোমরা বলতে পারো পৃথিবী সৃষ্টির কারণ বা পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল। তো আমাদের থিওরিটার নাম কি বিগ ব্যাং থিওরি, যার মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বললাম, বিগ ব্যাং থিওরিটা হয়েছিল মানে এই মহাজাগতিক বিস্ফোরণটি হয়েছিল তোমাদের 13.8 বিলিয়ন বছর পূর্বে। কিন্তু এই মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে আমাদের যে গ্রহ বা প্ল্যানেট পৃথিবী সৃষ্টি কখন হলো, এই সময়টা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই সময়টা খুব ভালো করে মাথায় রাখবে। সেটা হচ্ছে, দেখো আমাদের পৃথিবী সৃষ্টি হলো 4.6 বিলিয়ন বছর পূর্বে, অথবা দেখো 500 কোটি বছর পূর্বে আমাদের কি সৃষ্টি হলো না পৃথিবীর সৃষ্টি হলো। ঠিক আছে, এই সময়কালটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার চলে আসো। দেখো তাহলে আমাদের পৃথিবী সৃষ্টি হলো এবং সেই সময় পৃথিবী কিন্তু প্রচণ্ড উত্তপ্ত একটা অগ্নিপিণ্ড। এবার তোমাদের মাথায় আসবে যে তাহলে পৃথিবী থেকে প্রাণের সৃষ্টি হলো কিভাবে। পৃথিবীতে প্রাণের সৃষ্টিটা কিন্তু প্রথম হচ্ছে, সময়কালটাকে মাথায় রাখবে, আনুমানিক 3.7 বিলিয়ন বছর পূর্বে আমাদের প্রাণের সৃষ্টি হয়েছিল। ওকে, দেখো যে আনুমানিক 3.7 বিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। এবারে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হলো এই সংক্রান্ত বিভিন্ন ধরনের মতবাদ আছে, মানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তো কয়েকটি তোমাদের বলে রাখি, তোমাদের ইন্টারেস্টিং লাগবে বিষয়টি। অনেক বিজ্ঞানীদের মতে মানে তখন এটা বুঝতে পারছো কত বছর আগের কথা আমরা বলছি, প্রায় কয়েকশো কোটি বছর মানে কয়েক কোটি বছর আগের কথা আমরা বলছি। সেক্ষেত্রে তখন কিন্তু এত বিজ্ঞান উন্নত ছিল না। তো তখন কিছু বিজ্ঞানীরা মনে করতো বা কিছু মানুষ তখন মনে করতো যে আমাদের জীবন সৃষ্টি করেছে স্বয়ং ঈশ্বর আমাদের পৃথিবীতে জীবন সৃষ্টি করেছে, এই একটা মতবাদ তখন প্রচলিত হয়েছিল। এটাকে বা আমরা এটাকে বলতে পারি স্পেশাল ক্রিয়েশন থিওরি, যেটা এটার নাম বা বলি। তো কিছু বছর পর আবার আরেকটা নতুন মতবাদ এলো, সেখানে অনেক বিজ্ঞানীরা বলল পৃথিবীর বাইরের কোনো জায়গা থেকে, মানে পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহ থেকে বা অন্য কোনো গ্যালাক্সি থেকে প্রাণ
আমাদের পৃথিবীতে এসেছে, সেইভাবে আমাদের পৃথিবীতে পরবর্তীকালে আর কি সেখান থেকেই আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। আবার কিছু বছর পরে কিছু বিজ্ঞানী বললেন যে না, এটাও ঠিক নয়। তো সেক্ষেত্রে তিনি বললেন যে কিছু অজৈব বস্তু থেকে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে, অজৈব বস্তু থেকে মানে জৈব বস্তুর সৃষ্টি হয়েছে বা জীবনের সৃষ্টি হয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের মতবাদ, এর মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্য যে মতবাদটি আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের দেখো এই যে ওপারিনো হ্যালডেনের জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদ। বিজ্ঞানী দুজনের নাম মাথায় রাখবে কি না, ওপারিনো হ্যালডেন। ওপারিনো হ্যালডেন যে এই জীবন সৃষ্টি সংক্রান্ত যে মতবাদটি দিলেন সেই তার নাম কি না জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদ, এবং এই মতবাদটি কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য। ওপারিন ও হ্যালডেন, খুব ভালো করে মাথায় রাখবে, ওপারিন ও হ্যালডেন এই দুজন বিজ্ঞানী তারা কি বললেন না জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদ, তাদের এই মতবাদটি হচ্ছে সর্বাপেক্ষা বেশি গ্রহণযোগ্য মতবাদ পৃথিবীতে জীবন সৃষ্টির ক্ষেত্রে। আগে যে মতবাদগুলো বললাম আমি সেগুলো কিন্তু পরবর্তীকালে খারিজ হয়ে যায়। তো এবার আমরা আজকে এই মতবাদটা সম্বন্ধেই পড়ব, কিভাবে এই জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদের মাধ্যমে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো। এবার দেখো জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কেমোজেনি এবং আরেকটি হচ্ছে দেখো কি বলছি, একটা হচ্ছে আমার কেমোজেনি এবং আরেকটি হচ্ছে তোমার বায়োজেনি। তাহলে কেমোজেনি এবং বায়োজেনি দুটো শব্দের মানে কি? কেমোজেনি মানে হচ্ছে এই যে তোমাকে বললাম না অজৈব বস্তু থেকে জৈব বস্তু সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে অজৈব বস্তু থেকে জৈব বস্তুর যে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি কেমোজেনি। এবং বায়োজেনিটা কি, পরবর্তীকালে সেই জৈব বস্তু থেকেই আবার বিভিন্ন আরো অধিক জটিল জৈব বস্তুর সৃষ্টি হচ্ছে, এইটাকে আমরা বলছি বায়োজেনি। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে যে পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হলো এবং সেই সংক্রান্ত দুজন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন তাদের যে জৈব রাসায়নিক সংশ্লেষ মতবাদ এটার মাধ্যমে তারা ব্যাখ্যা করলেন প্রথম বৈজ্ঞানিকভাবে যে কিভাবে পৃথিবীতে কেমোজেনি এবং বায়োজেনির মাধ্যমে জীবনের সৃষ্টি হলো। আচ্ছা, এবার চলো দেখে নিই আমরা এই ধাপগুলো কি ভাবে বা প্রাণ সৃষ্টির পর্যায় সমূহ কিভাবে এই প্রাণটা সৃষ্টি হলো তার কয়েকটি ধাপ আছে। তো দেখো প্রথম ধাপে দেখো আমরা কি বলছি, প্রথম ধাপ একটা জিনিস তোমাদের আশা করি মাথায় আছে, আমি কি বলেছিলাম যখন পৃথিবী সৃষ্টি হলো তখন পৃথিবী কিন্তু ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ড, প্রচণ্ড গরম একটা মানে আগুনের গোলা। তো দেখো কি লেখা রয়েছে, 500 কোটি বছর পূর্বে, মানে পৃথিবী 500 কোটি কেন, 500 কোটি বছর পূর্বে কিন্তু আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল, সময়টা মাথায় রাখবে। তো সেই 500 কোটি বছর পূর্বে পৃথিবী যখন তৈরি হলো তখন দেখো পৃথিবী কি ছিল, তখন কিন্তু পৃথিবী ছিল দেখো 500 কোটি বছর পূর্বে পৃথিবী কি ছিল, জ্বলন্ত গ্যাস ও বাষ্পপূর্ণ ঘূর্ণায়মান আগুনের পিণ্ড, এবং তখন তার টেম্পারেচার ছিল দেখো 5000 থেকে 6000। তাহলে 500 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছে তখন পৃথিবীটা ছিল একটা জ্বলন্ত গ্যাস ও বাষ্পপূর্ণ ঘূর্ণায়মান আগুনের পিণ্ড এবং তার টেম্পারেচার ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার অবশ্যই বুঝতে পারছো এই এত টেম্পারেচারে কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়, এবং এই এত টেম্পারেচারে যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, বিভিন্ন যে গ্যাসীয় পদার্থগুলো এগুলো কোনোটাই এত হাই টেম্পারেচারের জন্য তারা মুক্ত অবস্থায় অবস্থান করতে পারতো না। তারা কি করতো, তারা এক পরস্পরের সাথে যুক্ত হয়ে বা বিভিন্ন অন্যান্য বস্তুর সাথে যুক্ত হয়ে, ধাতব বস্তুর সাথে বিভিন্ন যুক্ত হয়ে তারা যৌগ রূপে অবস্থান করতো। ঠিক আছে, তাহলে এই মানে হিউজ টেম্পারেচারের জন্য তখন এই কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এরা মুক্ত অবস্থায় ছিল না, এবং এরা মুক্ত অবস্থায় ছিল না, এবং দেখো এরা কি করছে, বিভিন্ন যৌগ রূপে অবস্থান করছে। যেমন কয়েকটা যৌগের তোমরা মাথায় রাখতে পারো, যেমন মিথেন, CH4 মানে হচ্ছে দেখো এখানে যেটা রয়েছে CH4 মানে কি মিথেন বা H2O মানে কিন্তু জল মনে করবে না, ঠিক আছে, তখনও কিন্তু জলের উপস্থিতি পৃথিবীতে হয়নি। H2O মানে হচ্ছে জলীয় বাষ্প রূপে ছিল তখন। এছাড়া দেখো NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, এবং তারপরে দেখো CN- মানে
সায়ানাইড ইত্যাদি অজৈব যৌগ রূপে তখন এই গ্যাসীয় বস্তুগুলো অবস্থান করতো। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন হবে, পৃথিবীর পরিবেশ ছিল তখন বিচারকধর্মী। মানে এটা আমি কিন্তু তোমাদের বলছি, যখন পৃথিবীর সৃষ্টি হলো 500 কোটি বছর পূর্বে, তখন আবহাওয়াটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, তখন পৃথিবীর পরিবেশ ছিল বিচারকধর্মী। এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা মাথায় রাখবে। পৃথিবীর পরিবেশ ছিল বিচারকধর্মী। এবং কেন বিচারকধর্মী বলছি, কারণ তখন মুক্ত অক্সিজেন ছিল না। খুব ইম্পর্টেন্ট, এই এটা ভীষণ ইম্পর্টেন্ট। পৃথিবীতে সেই সময় 500 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু পৃথিবীর পরিবেশ ছিল বিচারকধর্মী। কেন বিচারকধর্মী বলছি না, কারণ তখন মুক্ত কোনো অক্সিজেনের উপস্থিতি ছিল না। তাহলে আশা করি তোমরা এই প্রথম পর্যায়টুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রথম পর্যায়টুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, আমরা এই পুরো বিষয়টাকে দুটো ভিডিওর মাধ্যমে পড়বো। মানে এই যে জীবনের উৎপত্তি যেটা আমরা পড়ছি, এই টপিকটা আজকের একটি ভিডিও হবে এবং পরবর্তী দিন আমি যে ভিডিওটি আনবো সেখানে এইটি সম্পূর্ণ হবে। তাহলে আজকে আমরা এই জীবনের উৎপত্তির একটি অংশ পড়ছি। ঠিক আছে, পরবর্তী অংশটা আমরা পরের ভিডিওতে পড়বো। তাহলে প্রথম পর্যায়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেমন ছিল সেই সময়ের পরিবেশটা। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই দ্বিতীয় ধাপে, দ্বিতীয় পর্যায়ে। এরপরে কি হচ্ছে দেখো, পৃথিবী ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হতে শুরু করছে। এরপর আস্তে আস্তে যত সময় যাচ্ছে পৃথিবী তাপ বিকিরণ করছে এবং তাপ বিকিরণ করে ঠান্ডা হতে শুরু করছে। ঠান্ডা হতে থাকলে কি হবে, যে গ্যাসীয় উপাদানগুলি থাকছে সেগুলো ঘনীভবন হবে তার, এবং এর ফলে কি হবে না, সেখান থেকে তরল পদার্থ এবং ক্রমে তরল থেকে কঠিন পদার্থে সেটা পরিণত হবে। এবং তোমরা একটা জিনিস দেখবে, সেই সময় কি হচ্ছে, এইভাবে তাহলে ক্রমশ কঠিন পদার্থ তৈরি হচ্ছে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে কঠিন পদার্থগুলো চলে আসছে। মানে ধরো লোহা, নিকেল, যেগুলো ভারী পদার্থ, কঠিন বলাটা ঠিক না, ভারী পদার্থ যেগুলো, মানে কঠিনের মধ্যে যেগুলো ভারী পদার্থ, সেগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসছে। এর উপরিভাগে থাকছে যেগুলো অপেক্ষাকৃত হালকা পদার্থ, মানে লোহা নিকেলের থেকে, যেমন ধরো অ্যালুমিনিয়াম, সিলিকন, এরা চলে আসছে তার উপরের স্তরে। এবং এর থেকেও যারা হালকা, মানে গ্যাস জাতীয় যে জিনিসগুলো রয়েছে, পদার্থগুলি, সেগুলো আমাদের পৃথিবীর চারপাশে, এখন যেমন তুমি বায়ুমণ্ডল দেখতে পাও, তখন ওগুলো ওরকম পৃথিবীর চারপাশ ঘিরে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে। তখনও কিন্তু প্রকৃত অর্থে বায়ুমণ্ডলও ঠিকঠাকভাবে তৈরি হয়নি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে এবারে ধীরে ধীরে এই যে পৃথিবী ঠান্ডা হতে শুরু করছে, এইটা কিন্তু চলতে থাকবে। এটা একটা মানে দীর্ঘ প্রসেস, এটা চলতে থাকবে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি তোমাদের বুঝতে পারছো, এটা বললাম যে গ্যাসীয় উপাদানগুলি ক্রমশ ঘনীভবন হচ্ছে তাদের। এবার মনে আছে আমি বললাম জলীয় বাষ্পের উপস্থিতি ছিল, জল ছিল না কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি ছিল। তো জলীয় বাষ্প এরপরে ধীরে ধীরে এই ঠান্ডা হওয়ার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে ঘনীভবন হচ্ছে এবং সেখান থেকে দেখো মেঘ সৃষ্টি হচ্ছে। সেখান থেকে দেখো কি হচ্ছে না, মেঘ সৃষ্টি হচ্ছে এবং পর্যায়ক্রমিকভাবে আমরা জানি মেঘ থেকে কি হবে, বৃষ্টির সৃষ্টি হবে। মেঘ থেকে কি হবে, বৃষ্টির সৃষ্টি হবে। এবং দেখো, এবং এই বৃষ্টি থেকে ধীরে ধীরে মানে কি হচ্ছে, প্রথম পৃথিবীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে কি, জলের সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ধাপ পৃথিবীতে জীবনের উৎপত্তির। কারণ তোমরা জানো পৃথিবীতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল কিন্তু সমুদ্রের জলে, মানে জল তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা সেই ধাপ যখন পৃথিবীতে প্রথম জল তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তার ফলে কি হচ্ছে, তার মানে পৃথিবী ঠান্ডা হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, জল তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে সমুদ্রের সৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের মাধ্যমে, অত্যাধিক বৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে সমুদ্রের সৃষ্টি হচ্ছে। তাহলে কি হলো, সমুদ্র তৈরি হলো। এবং সমুদ্রের জল কিন্তু তখনও যে সমুদ্রের যে জলটা, সেটা কিন্তু অপেক্ষাকৃত উষ্ণ জল। তাহলে এত অবধি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো কি হচ্ছে, যে তোমাদের যে অজৈব যৌগগুলো মনে আছে, আমরা বলেছিলাম বিভিন্ন অজৈব যৌগ, যেমন তোমার কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এই যে জিনিসগুলো, তারপরে ধরো সায়ানাইড, সায়ানোজেন, এই যে জিনিসগুলো ছিল, এরা কি করছে, এই সমুদ্রের জলে এই অজৈব যৌগগুলো থেকে কিভাবে দেখো সরল জৈব যৌগের সৃষ্টি হচ্ছে। অজৈব যৌগ থেকে, জিনিসটা ভালো করে মাথায় বুঝবে, অজৈব যৌগ থেকে সরল জৈব যৌগ, সরল বলছি, সরল জৈব যৌগের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের সেই কেমোচেনি মতবাদটা আমি বলছি, সরল জৈব যৌগের সৃষ্টি হচ্ছে। এবং কিভাবে হচ্ছে না, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ইউভি রশ্মি সহজেই পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, ইউভি রশ্মি চলে আসছে, বজ্রপাত হচ্ছে তখন প্রচুর হারে, অগ্নুৎপাত দেখা যাচ্ছে। পৃথিবীর পরিবেশটাই তো তাই ছিল।
তো সেই সব এই ইউভি রশ্মি, বজ্রপাত, অগ্নুৎপাত এরা কী করছে, এই অজৈব যৌগ থেকে যে সরল জৈব যৌগ তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করছে এবং এই সরল জৈব যৌগগুলি তৈরি হলো। সরল জৈব যৌগর কয়েকটি উদাহরণ হিসাবে তোমরা মাথায় রাখবে, যেমন কি না সরল শর্করা বা মোনোস্যাকারাইড যেটা আমরা বলি, একদম সিম্পল, মানে কার্বোহাইড্রেট বা শর্করার সব থেকে সিম্পলিফাইড যে ফর্মটা মোনোস্যাকারাইড মানে গ্লুকোজ, ঠিক আছে, এই যে জিনিসগুলো ফ্রুক্টোজ, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, মানে সরল শর্করা তৈরি হচ্ছে। এরপর দেখো কি তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি, অ্যামাইনো অ্যাসিড মাথায় রাখবে, আমরা যে প্রোটিন খাই না, অ্যামাইনো অ্যাসিড, আমরা যে প্রোটিন খাই, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এই প্রোটিনের সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরপর দেখো কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল থেকে পরবর্তীকালে আমাদের লিপিড বা ফ্যাট সৃষ্টি হবে, মানে ফ্যাট বা লিপিডের যে একক, গঠনগত যে একক, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। এরপর দেখো দুটো রয়েছে, এই দুটো টার্ম হয়তো তোমরা একটু অপরিচিত, পিউরিন এবং পিরিমিডিন। তো তো দেখো কি রয়েছে, পিউরিন এবং পিরিমিডিন। তাহলে পিউরিন এবং পিরিমিডিন কি না, এই দুটো হচ্ছে নাইট্রোজেন, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন এবং পিরিমিডিন কি না, এই দুটো হচ্ছে নাইট্রোজেন গঠিত যৌগ। এই নাইট্রোজেন গঠিত যৌগ থেকেই পরবর্তীকালে আমাদের যেটা ডিএনএ, আরএনএ তোমরা নাম শুনেছ, এগুলো কি আমাদের বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে, বা আমাদের ক্রোমোসোমে থাকে এটা, তো সেই ডিএনএ আরএনএর গঠনগত একক হচ্ছে কিন্তু পিউরিন এবং পিরিমিডিন। তাহলে এই প্রত্যেক কটাই হচ্ছে তোমাদের সরল জৈব যৌগের একটা উদাহরণ। তো এই সরল জৈব যৌগগুলো তোমাদের ওই অজৈব যৌগ থেকে সৃষ্টি হচ্ছে। এবারে দেখো কি হচ্ছে, এখান থেকে আবার এই সরল জৈব যৌগগুলো থেকে এই ইউভি রশ্মি, বজ্রপাত, সৌরশক্তির সহায়তায় এইগুলো থেকে আবার কি তৈরি হচ্ছে না, জটিল জৈব যৌগ তৈরি হচ্ছে। জটিল জৈব যৌগ, তো জটিল জৈব যৌগ মানে কি, যেগুলো আমি দেখো তোমাদের বললাম, অনেকগুলো সরল শর্করা মিলে কি হবে, একটা জটিল শর্করা তৈরি হবে, মানে কি একটা মোনোস্যাকারাইড থেকে একটা পলিস্যাকারাইড তৈরি হবে। বা সেরকমই দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল মিলে কি হবে, লিপিড তৈরি হবে। এবং পিউরিন, পিরিমিডিন থেকে কি হবে, নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। নিউক্লিক অ্যাসিড মানেই হচ্ছে ডিএনএ, আরএনএ, ঠিক আছে। তাহলে এই যে সরল জৈব যৌগ থেকে এইভাবে ধীরে ধীরে জটিল জৈব যৌগ তৈরি হলো, এবং এই পদ্ধতিটাকে আমরা বলছি পলিমেরাইজেশন। পলিমেরাইজেশন মানে কি, পলিমার তৈরি হওয়ার যে পদ্ধতি, মানে মনোমার থেকে পলিমার তৈরি হওয়া, মানে একদম সরল থেকে জটিল তৈরি হওয়া, এইটাকে আমরা পলিমেরাইজেশন বলছি। তাহলে আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখো কি আসছে পরে, এই জিনিসটা একটু দেখে নাও, সেটা হচ্ছে কি হট ডাইলুট স্যুপ। তো হট ডাইলুট স্যুপটা কি, এই সময় বিজ্ঞানী হ্যালডেন বলে একজন বিজ্ঞানী, তিনি এই হট ডাইলুট স্যুপ বলে একটি কথা বললেন। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট এবং এই টার্মটা মাথায় মাথায় রাখবে, হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ মানে কি, এই যে সমুদ্রের জলে, মানে উষ্ণ সমুদ্রের জলে, হট কেন, উষ্ণ, সমুদ্রের জল তখন উষ্ণ, তাহলে উষ্ণ সমুদ্রের জলে এই যে বিভিন্ন অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়েছে এবং সেখান থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়েছে, মানে সমুদ্রের উষ্ণ জল, তার মধ্যে জটিল জৈব যৌগ, এই পুরো বিষয়টাকে তিনি একসাথে, এটাকে হট ডাইলুট স্যুপের সাথে তুলনা করলেন। হট মানে কি, গরম, স্যুপ মানে আমরা যে স্যুপ খাই সেই স্যুপ, তার মানে তিনি এই যে সমুদ্রের জলের মধ্যে যে বিভিন্ন রকমের অজৈব পদার্থ, সেখান থেকে জৈব পদার্থেরা যে ভেসে বেড়াচ্ছে, এইটাকে তিনি বললেন কি একটা স্যুপের সাথে তুলনা করলেন। মানে আমরা যেরকম গরম স্যুপ খাই, মানে স্যুপে কি হয়, জল, গরম জল, তার মধ্যে বিভিন্ন শাকসবজি বা যেটা খাও সেটা ভেসে বেড়াচ্ছে, তো এই যে সমুদ্রের উষ্ণ জলের মধ্যে এই যে অজৈব এবং জৈব বিভিন্ন পদার্থগুলোকে তিনি স্যুপের সাথে তুলনা করলেন এবং তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করলেন, সেটাকে বলছে হট ডাইলুট স্যুপ। তো এক্ষেত্রে তোমরা বিজ্ঞানীর নাম মাথায় রাখবে, কে বলেছিলেন, এটি হ্যালডেন, এবং তিনি এই হট ডাইলুট স্যুপটা বলতে কাকে বুঝিয়েছেন। তো আশা করি তোমাদের বিষয়টি পরিষ্কার হয়েছে। আজকে আমরা এইটুকুই পড়বো এবং এর পরবর্তী পর্যায়ে আমরা এর পরবর্তী অংশটি কমপ্লিট করব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই রকমভাবে আমরা ক্লাস 9-এর পুরো সিলেবাসটিকেই কমপ্লিট করব। তোমরা আমাদের সাথে যুক্ত থেকো। তো থ্যাংক ইউ, এবং তোমাদের অবশ্যই তোমাদের যে মূল্যবান যা তোমাদের মতামত, তোমরা আর কি চাইছো সেটা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।